শীতের বিকেল, উঠানে বসে রিদওয়ান একটা পুরনো বই পড়ছে, কিন্তু তার মন বইয়ে নেই। গত রাতের সেই ফাঁকা চোখের কোটর আর পোড়া জামা দৃশ্যটা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। ঘাড়ের পোড়া দাগটায় সে হাত বুলিয়ে আনল। সবুজ এক কাঁদি ডাব নিয়ে উঠানে ঢুকল। কি রে রিদওয়ান, এখনো রাতের কথা ভাবছিস নাকি? তোকে তো বলেছিলাম আমাদের গ্রামের বাতাস যতটা ভালো, রাত ততটাই খারাপ। হ্যাঁ, তুই ঠিকই বলেছিলি সবুজ, কিন্তু আমার মন এখনো মানতে চাইছে না। হয়তো আমার হ্যালুসিনেশন হয়েছিল, হয়তো কোনো শিয়াল বা বন্য জন্তু ছিল। শেয়াল তোর জামা পরে লাইটার জ্বালিয়ে জানালার বাইরে দাঁড়িয়েছিল। থাক, তোকে আর জোর করব না। শোন, আজ রাতে কিন্তু একটা দারুণ প্ল্যান আছে। জহির কাকা আজ রাতে নওয়াব দিঘিতে মাছ ধরতে যাবে। বিশাল বিশাল রুই কাতলা ওঠে ওখান থেকে। যাবি নাকি আমাদের সাথে? রাতে মাছে ধরা? বাহ, দারুণ তো। শহরে তো এসবের সুযোগই পাই না। কিন্তু ওই দিঘিতে আবার কোনো ঝামেলা নেই তো? কালকের মতো কোনো হুকাওয়ালা বসে থাকবে না তো? না, নওয়াব দিঘিতে ভূতের কোনো উপদ্রব নেই। তবে দিঘির পাড়ে একটা বিশাল পুরনো তাল গাছ আছে। মুরব্বীরা বলে মাঝরাতে ওই তাল গাছের দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকতে নেই। ধুর, তোদের গ্রামে তো দেখি গাছের ভূতও আছে। ঠিক আছে, চল যাব। আজ রাতে মাছ ধরে সব ভূতের ভয় দূর করব। সন্ধ্যা নেমে এলো। জহির কাকা জাল, টর্চ আর একটা হ্যারিকেন নিয়ে সবুজদের বাড়িতে এলেন। তিনজনে মিলে নওয়াব দিঘির দিকে রওনা হলো। নওয়াব দিঘিটা বেশ বড়, চারদিকে ঘন জঙ্গল, আর দিঘির এক কোণায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটা আকাশ ছোঁয়া তাল গাছ। শীতের রাতে কুয়াশা পড়তে শুরু করেছে। দিঘির পানি একদম স্থির, আয়নার মতো চকচক করছে। জহির কাকা হ্যারিকেনটা পাড়ে রেখে জাল প্রস্তুত করছে। রিদওয়ান তার সবুজ টর্চ লাইট নিয়ে পাড়ে বসে আছে। বাজানরা চুপ কইরা বইসা থাহ। শব্দ করলে কিন্তু মাছ পাওয়া যাইব। আর রাইত বেশি হইলে তাল গাছটার দিকে আর চাইও না। জহির কাকা, ওই তাল গাছটার সমস্যা কি? ওখানে কে থাকে? কেউ থাহে না বাজান। তয় অনেক বছর আগে গ্রামের এক চোর ওই তাল গাছে ওইটা লুকাইয়া ছিল। গ্রামের মানসে নিজ দিয়া আগুন ধরাইয়া দিছিল। আগুনের পোড়া খাইয়া চোরটা গাছের থাইকা দিঘির পানিতে পইরা মইরা যায়। হেই থাইকা আমাবস্যা বা পূর্ণিমায় ওই গাছের ছায়া নাকি লম্বা হইয়া দিঘির পানিতে পড়ে, আর গাছের ছায়াটা নড়ে। ছায়া তো নড়বেই কাকা। বাতাস দিলে গাছ নড়লে ছায়াও নড়বে। এর মধ্যে ভয়ের কি আছে? জহির কাকা আর কথা বাড়ালেন না। তিনি বিসমিল্লাহ বলে জালটা দিঘির পানিতে ছুঁড়ে মারলেন। জপাত করে একটা শব্দ হলো। চারদিক আবার নিস্তব্ধ। কিছুক্ষণ পর জহির কাকা জাল টানতে শুরু করলেন। জালটা বেশ ভারী মনে হচ্ছে। কাকা, মনে হয় বড় কিছু আটকা পড়েছে। বাজান, মনে তো হইতাছে। টর্চটা একটু জালের দিকে মারো তো। রিদওয়ান আর সবুজ টর্চের আলো জালের দিকে ফেলল। জালটা পানির উপরে উঠতেই তিনজনের চোখ ছানাবড়া হয়ে গেল। জালের ভেতর কোনো মাছ নেই। আটকে আছে একটা পুরনো শ্যাওলা ধরা মানুষের মাথার খুলি। খুলিটার এক পাশটা কালো হয়ে পোড়া। ইয়া মাবুদ, এইটা কি উঠলো? জালটা খুলি সমেত আবার পানিতে তলিয়ে গেল। রিদওয়ানের বুকের ভেতরটা ধক করে উঠল। ঠিক সেই মুহূর্তে দিঘির পাড়ের সেই বিশাল তালগাছের ওপর থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো, যেন কোনো বিশাল হাড় মটমট করে ভাঙছে। রিদওয়ান, ওপরে তাকাস না, আমি তোকে বারণ করেছিলাম। কিন্তু রিদওয়ান
মানুষের স্বভাবসুলভ কৌতূহল এড়াতে পারল না। সেই টর্চের আলোটা সোজা সেই তালগাছের ওপরের দিকে তাক করল। আলোর বৃত্তে যা দেখা গেল তা দেখে রিদওয়ানের শরীরের রক্ত হিম হয়ে গেল। তালগাছের একদম মগডালে কালো কুচকুচে একটা বিশাল অবয়ব উল্টো হয়ে ঝুলে আছে। তার পা দুটো তালগাছের পাতায় আটকানো, আর তার শরীরটা সাপের মতো লম্বা হয়ে নিচের দিকে নেমে আসছে। অবয়বটার কোনো নির্দিষ্ট আকার নেই, শুধু দুটো জলজলে লাল চোখ রিদওয়ানের দিকে তাকিয়ে আছে। রিদওয়ানের হাতের টর্চ লাইটটা কাঁপছে। তালগাছের মগডাল থেকে উল্টো হয়ে ঝুলে থাকা সেই বিশাল কালো অবয়বটা সাপের মতো এঁকে বেঁকে নিচের দিকে নেমে আসছে। তার জলজলে লাল চোখ দুটো রিদওয়ানের চোখের ওপর স্থির। রিদওয়ানের মনে হচ্ছে ওই লাল চোখের দিকে তাকিয়ে থাকলে তার শরীরের সব শক্তিকে যেন শুষে নিচ্ছে। ইয়া আল্লাহ, রক্ষা করো, এই ছায়া তো আজকে আমাকে সাইডা দিব না। সবুজ, রিদওয়ান বাজান, আলো নিভাও কইতাছি। সবুজ ততক্ষণে তার টর্চ নিভিয়ে দিয়েছে, কিন্তু রিদওয়ান যেন সম্মোহিত হয়ে গেছে। তার আঙুল টর্চের সুইচে জমে আছে। অবয়বটা এখন তালগাছের অর্ধেকটা নেমে এসেছে। তার বিশাল লম্বাটে শরীরটা থেকে পোড়া মাংস আর দিঘির পচা শ্যাওলার উৎকট গন্ধ ভেসে আসছে। আমার মাথাটা তুইলা দে, পানিতে আমার দম বন্ধ হয়ে আইতাছে। শব্দটা সরাসরি রিদওয়ানের মাথার ভেতর প্রতিধ্বনিত হতে লাগলো। অবয়বটার একটা লম্বা কালো হাত, যাতে কোনো আঙুল নেই, শুধু একটা ছুরির মতো তীক্ষ্ণ হাত রিদওয়ানের দিকে এগিয়ে আসতে শুরু করলো। আরে রিদওয়ান, কি করছিস তুই? পালা! টর্চটা মাটিতে পড়ে নিভে গেল। চারদিক গুটগুটে অন্ধকার, শুধু দিঘির পাড়ে হ্যারিকেনের ম্লান আলো। কিন্তু অন্ধকারের মধ্যেও রিদওয়ান স্পষ্ট দেখতে পাচ্ছে ওই অবয়বটার লাল চোখ দুটো তাদের দিকেই এগিয়ে আসছে। অবয়বটার শরীরটা এখন দিঘির পাড় থেকে সোজা তাদের মাথার উপর ফনা তোলা সাপের মতো দাঁড়িয়ে আছে। দিঘির পার থাইকা জলদি উঠো, ও আমাকে পানিতে টাইনা নিয়ে যাইব। জহির কাকা হ্যারিকেন ফেলেই দৌড় দিলেন। সবুজ রিদওয়ানকে টেনে তুলে দৌড়াতে শুরু করলো। রিদওয়ানের পা ভারী হয়ে আসছে, মনে হচ্ছে কেউ যেন নিচ থেকে তার গোড়ালি চেপে ধরেছে। সে কোনো মতে সবুজের পেছন পেছন ছুটছে। হঠাৎ রিদওয়ানের পেছনের জামাটা কেউ একজন প্রচণ্ড শক্তিতে টেনে ধরল। রিদওয়ান ছিটকে মাটিতে পড়ে গেল। সে ঘাড় ঘুরিয়ে দেখল সেই অবয়বটার লম্বা কালো হাতটা তার জামা খামচে ধরেছে, আর তাকে দিঘির পানির দিকে টেনে নিয়ে যাচ্ছে। সবুজ, আমাকে ধর, ও আমাকে পানিতে নিয়ে যাচ্ছে। সবুজ ফিরে এসে রিদওয়ানের দুই হাত শক্ত করে ধরল, কিন্তু অবয়বটা শক্তি অমানবিক। সবুজ সহ রিদওয়ানকে সে দিঘির দিকে টেনে নিচ্ছে। তুই আমার মাথাটা দেখছস, এইবার তুই আমার লগে পানির নিচে আয়। রিদওয়ানের মনে পড়ল জহির কাকার কথা। আগুনের পোড়া খাইয়া চোরটা গাছের থাইকা দিঘির পানিতে পইরা মইরা যায়। রিদওয়ানের যুক্তিবাদী মস্তিষ্ক আতঙ্কের মধ্যেও একটা বাঁচার উপায় খুঁজল। সে বুঝতে পারল এই অবয়বটা আগুনকে ভয় পায়। সবুজ, হ্যারিকেনটা আমার দিকে ছুড়ে দে, জলদি। হ্যাঁ, পাগল হয়েছিস তুই? হ্যারিকেন ভাঙলে তো তুইও পুড়ে যাবি। আমার কথা শোন, ছুড়ে দে, না হলে ও আমাকে পানির নিচে নিয়ে যাবে। সবুজ আর কোনো উপায় না দেখে এক হাত দিয়ে রিদওয়ানকে ধরে রেখে অন্য হাতে হ্যারিকেনটা টেনে নিয়ে রিদওয়ানের পেছনে সেই কালো অবয়বটার দিকে সজোরে ছুঁড়ে মারল। হ্যারিকেনটা অবয়বটার কালো শরীরে লাগামাত্রই কাঁচ ভেঙে সশব্দে ফেটে গেল। ভেতরে থাকা কেরোসিন ছিটকে পড়ল অবয়বটার গায়ে। দপ করে আগুন জ্বলে উঠল।
আগুনটা কোনো সাধারণ রঙের নয়, বরং একটা তীব্র সবুজাভ নীল রঙের শিখায় জ্বলে উঠল। আগুন লাগা মাত্রই অবয়বটা একটা কান ফাটানো অমানসিক আর্তনাদ করে উঠল। শব্দটা এতই তীক্ষ্ণ ছিল যে রিদওয়ান আর সবুজের কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম হলো। অবয়বটা আগুনের শিখায় ছটফট করতে করতে দিঘির পানির ওপর আছড়ে পড়ল। পানির ওপর আছড়ে পড়তেই চ্যাত করে একটা বিকট শব্দ হলো এবং গলগল করে কালো ধোঁয়া উঠতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যে পুরো দিঘিটা কালো ধোঁয়ায় ঢেকে গেল এবং অবয়বটা পানির নিচে তলিয়ে গেল। রিদওয়ান আর সবুজ হাঁপাতে হাঁপাতে জহির কাকার কাছে এসে পৌঁছালো। জহির কাকা রাস্তার উপর দাঁড়িয়ে কাঁপছে। রিদওয়ানের পুরো শরীর কাদায় মাখামাখি, জুতো জোড়া দিঘির পানিতে ভেজা। হ্যাঁ, আল্লাহ আইসকা আপনি গো পাশাইছে বাজান। আমি তো ভাবছিলাম দিঘি আইসকা একটা জান নিয়ে সারবো। তুই ঠিক আছিস তো রিদওয়ান? তোর গায়ে আগুন লাগেনি তো? না, আগুন আমার গায়ে লাগেনি, কিন্তু আমার পা দুটো এখনো খুব ভারী লাগছে। রিদওয়ান নিচে তাকালো। তার ভেজা জুতোর ওপর কাদা মাখা, কিন্তু কাদার সাথে আরেকটা জিনিস লেগে আছে, একটা কালো পোড়া চামড়ার টুকরো, যাতে দিঘির সেই পচা শেওলার গন্ধ লেগে আছে। রিদওয়ান চামড়ার টুকরোটা পা থেকে ঝেড়ে ফেলে দিল। সে আর কোনো কথা না বলে সবুজের সাথে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। তার মনের ভেতর এখন আর কোনো যুক্তি নেই, শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, এই গ্রামে রাতের বেলা বিজ্ঞান অচল। সবুজ আর রিদওয়ান কলপারে হাত মুখ ধুয়ে ঘরে ঢোকার প্রস্তুতি নিচ্ছিল। চারদিক একদম নিস্তব্ধ। রিদওয়ান তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে একবার আকাশের দিকে তাকালো। হঠাৎ রিদওয়ানের মনে হলো তাদের উঠানের পেছনের বড় আমগাছটার মগডাল থেকে কেউ একজন নিচের দিকে তাকিয়ে আছে। রিদওয়ান চোখ কুঁচকে দেখার চেষ্টা করলো। অন্ধকারের মধ্যে দুটো লাল জলজলে চোখ সরাসরি তার দিকেই তাকিয়ে আছে এবং বাতাসের সাথে একটা খুব চেনা খসখসে গলা ভেসে এলো। তুই তুই আগুন দিয়ে আমারে পুরাইছিলি না? এই যে দেখ, আমি আমি আইসা পড়ছি। রিদওয়ানের শরীরের সমস্ত রক্ত যেন মুহূর্তের মধ্যেই জমাট বেঁধে গেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। রিদওয়ান বুঝতে পারল নওয়াবদিঘির সেই অতৃপ্ত অশরীরী কোনো নির্দিষ্ট জায়গায় বাধা নেই। সে নিজেকে শুধু রিদওয়ানের সামনেই প্রকাশ করছে, কারণ রিদওয়ান তার অস্তিত্বকে চিনে ফেলেছে। শহুরে যুক্তিবাদী রিদওয়ান আজ এই অন্ধকার উঠানে দাঁড়িয়ে প্রকৃতির এক আদিম ও ভয়ঙ্কর সত্তার কাছে হেরে গেল। সে মনে মনে সিদ্ধান্ত নিল আগামীকাল সকালেই সে এই গ্রাম ছেড়ে পালাবে। কিন্তু তার মনের ভেতরের এই কুৎসিত ভয়টা কি কখনো তাকে ছেড়ে যাবে? বাইরে তখন কুয়াশা আরও ঘন হচ্ছে, আর পুরো গ্রামটা যেন এক মরণ কামড় দেওয়া নিস্তব্ধতায় ডুবে যাচ্ছে। আমাদের চারপাশের চেনা দুনিয়াটার আড়ালেও এমন অনেক অন্ধকার লুকিয়ে থাকে, যা বিজ্ঞানের কোনো সমীকরণ দিয়ে ব্যাখ্যা করা যায় না। তাই রাতের বেলা একা চলাফেরার সময় অবশ্যই সতর্ক থাকবেন। বিশেষ করে ঝোপঝাড় বা পুরনো কোনো গাছের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকার ভুলটি কখনোই করবেন না। কে জানে, হয়তো অন্ধকারের ওপার থেকে কেউ একজন ঠিক আপনার দিকেই তাকিয়ে আছে। আজকের এই ভৌতিক ও রোমাঞ্চকর গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই ভৌতিক জগতের পরবর্তী গল্পগুলো সবার আগে দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকুন।